সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর। এই মুহূর্তে বাংলাদেশে নিশ্চয়ই যারা শুনতে পাচ্ছেন আমাদেরকে, বাংলাদেশে শুভ সকাল। ওয়াশিংটন ডিসিতে আমার পাশে আমাদের প্রলয়দার সাথে আজকে আমি কিছুক্ষণের জন্য আড্ডা দেব। আপনারা জানেন যে গত 5ই অগস্ট থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল জায়গা থেকে সকল বাঙালিরা আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সেই বিষয়টা হলো যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা দখল করেন। তার পরবর্তী পরিস্থিতি ধীরে ধীরে যেটা প্রকাশ পায় সেটা ছিল যে 71 বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য সরকারের আগমন ঘটে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনার, তিনি নিজে বিবিসিতে স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে তিনি নিজে ফোন করে বলেছিলেন যে 5ই অগস্টে যদি বাংলাদেশ সরকারের নির্দেশনা বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানে, তাহলে ভবিষ্যতে জাতিসংঘের বাহিনী, শান্তিরক্ষা বাহিনী হিসাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হয়তোবা আর কাজে নাও যেতে পারে। কিন্তু সেটা এখন অতীত। মানে অতীতের অর্থ হলো এই, আমরা জানি যে ইতিমধ্যে জাতিসংঘের এই বিষয় নিয়ে জাতিসংঘের যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তাদের ভিতরে বিশেষ বিতর্ক তৈরি হয়েছে যে কি করে মানবাধিকার কমিশনার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাথে এই ধরনের কথা বলতে পারে। আপনারা যারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, যে কেউ একজন যদি লিখে জানান যে আমার কথা শোনা যাচ্ছে, স্মৃতিভদ্র, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার সাথে রয়েছেন প্রলয়দা। প্রলয়দাকে যারা না চিনেন তিনি নিজের পরিচয় তো দিবেনই, না চিনার কোনো কারণ নেই। প্রলয়দা এবং আমি ওয়াশিংটন ডিসি থেকে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ করব। তা প্রলয়দার কাছে আপনাদের পক্ষ হয়ে আমি জিজ্ঞেস করব, আপনি যদি বাংলাদেশের থেকে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে আগামী কয়েক ঘন্টার মাঝেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী বলছি, আমি বলছি আর্মি প্রধান, উনি ক্যান্টনমেন্টে বাংলাদেশ সময় 10:30টায় মিটিং করবেন। আপনার কাছে প্রশ্ন হলো যে সশস্ত্র বাহিনী 5 তারিখে বাংলাদেশের সরকারের পক্ষে না দাঁড়িয়ে তারা নিউট্রাল হয়েছিল, এখনকার এই পরিস্থিতি আপনি মনে করছেন এটা কোন দিকে গড়াচ্ছে? প্রলয়। ধন্যবাদ দস্তগীর ভাই। আজকে সারা দিনই আমরা এই আমেরিকাতে একটা উত্তাল সময় কাটিয়েছি এবং দেশে যারা রয়েছে তারা অনেকেই সারা রাত ঘুমাতে পারেনি কি হচ্ছে। তবে যাই হচ্ছে, তবে কিছু একটা হচ্ছে এটা নিশ্চিত। যেভাবে আমাদের সমর্থনকারীরা সময়ক্ষণ বেঁধে দিয়ে কি প্রক্রিয়ার কথা বলছেন, এটা আসলে এভাবে বললে কৌশলগত কারণে হয়তো কোনো লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে আহ্বান জানাই, যদি কিছু ঘটে থাকে, যেহেতু আমরা সেই ঘটনার কোনো অনুঘটক নই বা আমাদের ভূমিকা নেই, সুতরাং আমাদের এমন কোন উপস্থাপন সঠিক হবে না যেটি কোনো কিছু ঘটার আগেই প্রতিপক্ষকে সাবধান করে দেবে, অথবা পরিকল্পনার একটা পারসেপশন তৈরি হবে, যে পারসেপশনকে ধরে আমাদের বিরোধী মতেরা তাদের জন্য একটি তার ডিফেন্সিভ প্রসেস বা স্ট্র্যাটেজি তৈরি করতে পারে। যা হতে যাচ্ছে, আপনি যে কথা বলেছেন, কিছু তো হওয়াই উচিতই, তাই না? তো ম্যাচিউর, কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইতিমধ্যে 71 নিয়ে কথা হয়েছে, তারা কথা বলছে, অস্বীকার করছে, অসম্মান করছে, এবং সর্বোপরি এক্সিস্টিং যে সার্বভৌমত্বের অন্যতম কম্পোনেন্ট আমাদের দেশ ও জাতির নিরাপত্তার জন্য সেনাবাহিনীর যে সম্মান, সেনাবাহিনীর যে রেপুটেশন, সেনাবাহিনীর যে ইজ্জত, তা মোটামুটি ভুলণ্ঠিত করে দিয়েছে। কারণ তাদের সাহসের মানে মন্ডলটা এত বিস্তৃত হয়েছে, তারা পৃথিবীতে আর কাউকে, দেশের আর কাউকেই মানতে চায় না। আপনি কার কথা বলছেন? এই মেনশনটা কার? এই সো কল্ড ডাকাত নামের আন্দোলনকারী যারা এখন বাংলাদেশের শাসনের দায়িত্ব রয়েছে বলে দাবি করে, কিন্তু আসলে তো শাসন ব্যবস্থা নাই, কারণ শাসনের কোনো ইম্প্যাক্ট আমরা দেশে দেখি না, দুঃশাসন, সীমাহীন। আমি আপনার কাছে যদি, সরি আমি ইন্টারাপ্ট করার জন্য, যে এই বিষয়টা এই মুহূর্তে ঘটতে যাচ্ছে বাংলাদেশে, যে সেনাবাহিনী তাদের বৈঠক করতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে কেন বৈঠক করতে যাচ্ছে, কি বিষয় নিয়ে? গত কিছুদিন আগে, কয়েকদিন ধরে যে সকল দুর্বৃত্ত, যে কয়েকজনের নাম আপনি বা আমরা সকলে জানি, তারা পত্রিকায় আমরা দেখতে পেলাম, বা মিডিয়ায়, বাংলাদেশের নিয়ন্ত্রিত পত্রিকায় দেখতে পেলাম যে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। যেই সেনাবাহিনী তাদের সাথে না থাকলে তারা এক মুহূর্তের জন্য বাংলাদেশে টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই, এবং সেটা নিয়ে আজকে সেনাবাহিনীর আলাপ
কি ধরনের হতে পারে? হ্যাঁ, ধরেন আমি বুঝতে পারছি যে আপনি বলছেন যে আজকে যে মিটিং হবে বা যা কিছু হচ্ছে এটার অনুঘটক আপনারা নন, আপনার এই বিষয়ে কিছুই হয়তো বা অনুধাবন করলে হয়তো এর সাথে সংযুক্ত নন, বা ফোরকাস্ট করা আমাদেরকে যথাযথ হবেও না। কারণ এখন যে জায়গায় দাঁড়িয়েছে তারা সরাসরি সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে? এই যে ব্যারিস্টার ফুয়াদ এবং ইতিমধ্যে 2 ছাত্র নেতা, তথাকথিত ছাত্র নেতা জাতির কলঙ্ক হাসনাত এবং সার্জিস এবং আসিফ, 3 জনই মিলে হুমকি দিয়েছে। তারা বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থানকে তারা চ্যালেঞ্জ করেছে এবং তারা এমনও উস্কানিমূলক বক্তব্য রেখেছে যে প্রয়োজনে তারা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টটা তারা উড়িয়ে দেবে, আক্রমণ করবে। এর থেকে অডাসিটি আর হতে পারে না। কিন্তু সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে কথার বলার পরও এই সেনাবাহিনী কেন কোনো অ্যাকশনে যাচ্ছে না, এটা আপনার কাছে যে রেপুটেশনটা তারা বিগত কয়েক বছরে অর্জন করেছিল যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না অথবা কোনো ডিস্ট্রাকটিভ জায়গায় যাবে না, তার জন্য এটা ম্যাচিউর হওয়া দরকার ছিল। আমার মনে হয় যে আগামীকালকে যে মিটিংটা তারা দেখেছে ইট ইজ অলরেডি ম্যাচিউর। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু আগামীকাল নয়, এটা আজকে যে সভাটা দেখেছে এই সভাতে হয়তো এখন কোনো সিদ্ধান্ত আসবে। কারণ এখন আপনি সেনাবাহিনীর মানুষ বলেন আর সাধারণ মানুষ বলেন, এখন তো সহ্যের ক্ষমতার বাইরে চলে গেছে। এবং যেটা কোড অফ কন্ডাক্টের যে একটা সীমাহীন যে উপস্থাপন এবং উদ্ধতপানা, এটা তো এখন আমাদের যদি সেনাবাহিনী এরপরও মেনে নেয় তাহলে আসলে তাদের প্রতি সম্মান, ভয় এবং ভালোবাসা কোনোটাই থাকবে না। সুতরাং এখন তাদের নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য, নিজেদের ক্রেডিবিলিটি রক্ষা করার জন্য, পাশাপাশি মানুষের মধ্যে এই বাহিনীর সম্মান বজায় রাখার জন্য, এটা কিন্তু পার্ট অফ সার্বভৌমত্ব। সেনাবাহিনী যারা দেশের নিরাপত্তা নিশ্চিত করবে তাদের যদি আপনি এইভাবে আন্ডারমাইন করেন তাহলে কিন্তু আপনার সার্বভৌমত্ব কোশ্চেন হয়, প্রশ্ন মুখোমুখি করে। এই বিবেচনায় আমরা বিশ্বাস করি যে এমন একটি সিদ্ধান্ত আসবে যে 2-4 জন টোকাই বা 2-4 জন উশৃঙ্খল মানুষকে তাদের কিভাবে তাদের ব্যবস্থায় আনতে হয়, রাষ্ট্রের যে ডিসিপ্লিন, রাষ্ট্রের যে সুনাম ধরে রাখতে হয়, এই ব্যবস্থা নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে দেখব, যদি মনে করেন যে সেনাবাহিনী তাদের কোনো ইজ্জত সম্মান থাকে। আর যদি তারা সেটা মনে করে যে তারা বর্জন করেছে তাহলে আর কথা। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের কাঁধে উঠিয়ে তথাকথিত ছাত্রদের বক্তৃতা করার সুযোগ দিয়ে যে ভুলুণ্ঠিত সম্মান, এটা ফিরে আনা অনেক কঠিন, কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। ইট ইজ নট লেট, যদিও লেট বাট ইট ইজ নট ফিনিশড, চান্সেস আর নট ফিনিশড। এখন যেটা করতে হবে যে তাদেরকে তাদের নিজেদের এই অবস্থানকে তাদেরকে আবার রিস্টোর করতে হবে, পুনরুদ্ধার করতে হবে এবং বাংলাদেশকে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকেও আবারও বাঁচিয়ে রাখতে হবে। আপনার কাছে আরেকটা বিষয় সবার পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউসে চেষ্টা করেছি উত্তর জানার জন্য। ওনাদের কথা বলেছেন যে বাংলাদেশের সরকার যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে যেখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, যে কথাটা আমি না বলে আপনার মুখ থেকে শুনতে চাবো তুলসী গাওয়ার্ড, উনি কিছুদিন আগে ভারতে অবস্থানকালীন সময়ে উনি দুইটি সংবাদ মাধ্যমে শুধু প্রশ্নকর্তা যখন দুইজন সাংবাদিক যখন একই প্রশ্ন করেন যে বাংলাদেশ নিয়ে ওনার মন্তব্য, উনি কিন্তু স্বপ্রণোদিত ভাবেই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। আপনার মন্তব্য জানতে চাই এবং এটার এফেক্ট কি হতে পারে এই মুহূর্তের সেনা যে সভা হবে। আপনি যদি আজকে 2-4 দিনের ডেভেলপমেন্ট দেখেন, তারা যে তাদের নেতৃত্বে যে সরকার, তারা যে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আন্তর্জাতিক মহলকে একটা মিসগাইড করার একটা প্রচেষ্টায় তারা ব্যস্ত ছিল, এটি কিন্তু আস্তে আস্তে সেই সূর্য উদিত হচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে। এখনো তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মোটামুটি কনফার্ম এবং কনসার্ন যে আসলে বাংলাদেশে কি হয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব এবং দেশের প্রশাসন, দেশের নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তা রক্ষা করার জন্য যদি কোনো মহল কোনো ইনিশিয়েটিভ নেয়, আমার মনে হয় যে এখন আর সেই জায়গায় নাই যে তাদের পক্ষে বা তাদেরকে প্রোটেক্ট করার জন্য আন্তর্জাতিক মহল আর লাভ দিয়ে পড়বে বা ঝাঁপিয়ে পড়বে। পাশাপাশি ষড়যন্ত্রকারী যারা ছিল আন্তর্জাতিকভাবে, তারাও নিজ নিজ ক্ষেত্রে নিজের দেশে তারা ডিফিটেড হয়েছে। সুতরাং এখন জনমত, আন্তর্জাতিক জনমত পুরো ইউ টার্ন করেছে, 90 ডিগ্রি টার্ন করেছে। এখন আন্তর্জাতিক জনমত, বিশেষ করে ইউরোপিয়ান ব্লক এবং আমেরিকা তো আছেই, তারা নিশ্চিত যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সুতরাং এই প্রতারণা প্রতিরোধে যদি কোনো উদ্যোগ বাংলাদেশ থেকে কেউ নেয়, আমি কনফিডেন্টলি বলছি যে এই উদ্যোগকে আন্তর্জাতিকভাবে আর তার বিরোধিতা তো করা হবেই না, বরং তারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের এখন পরিবর্তনের জন্য, এই মুক্তির জন্য যদি কোনো এফোর্ট বা কোনো ইনিশিয়েটিভ হয়, সেটা আন্তর্জাতিক সমর্থন লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। জয় শঙ্কর তিনি গত 24 ঘন্টা আগে বাংলাদেশ সম্বন্ধে আবারও কথা বলেছেন এবং তিনি এভাবে, আমি শুধু সংক্ষেপে কথাটা আপনার মুখে তুলে দিতে চাই এবং আপনার কাছ থেকে আমার যারা শুনছেন তাদের জন্য আপনার কাছ থেকে জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের 5ই আগস্ট আসলে এটা একটা ষড়যন্ত্র ছিল। এখন আপনি এটা নিয়ে মন্তব্য করেন যে জয়শঙ্কর যদি জানতেনই এটা একটা ষড়যন্ত্র, তাহলে সেদিনের জয়শঙ্কর আর আজকের জয়শঙ্কর, সেদিনের ভারত আর আজকের ভারতের মধ্যে আপনি কি তফাৎ দেখতে পাচ্ছেন এবং সেটা কি কারণ কিনা আজকের এই সেনা সভা? বিষয়টা কি, সারা পৃথিবীকে একটা
ফলস প্রোপাগান্ডায় মানুষকে অন্ধ করে দেওয়া হয়েছিল। এমন ভাবে এটা পোর্ট্রেট করা ছিল, একটা নাটক মঞ্চস্থ করার জন্য একটা স্ক্রিপ্ট রেডি করা হয়েছিল, তার মঞ্চায়ন হয়েছিল, মানুষ আসলে কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। যদিও জননেত্রী শেখ হাসিনা বারবার বলছিল এটি কোনো ছাত্রদের আন্দোলন নয়, এই সেই, কিন্তু কোনো যুক্তি যেন মানুষের বিবেক এবং প্রোপাগান্ডার কাছে দাঁড় করাতে পারছিল না। কিন্তু আজকের জয়শঙ্করের যে স্ট্যান্ড, সেই অবস্থা কিন্তু ভারতেরও তখন ছিল না, কারণ সেই সময়ে উত্তাল সময়গুলিতে ভারতেরও কোনো স্টেটমেন্ট ছিল না পক্ষে অথবা বিপক্ষে, তারা অবজার্ভ করতেছিল। যদিও পরবর্তীতে দেখেছি পশ্চিমা বিশ্বের অনেক দেশকে প্রফেসর ইউনুস তার মিথ্যা উপস্থাপন, তার মিষ্ঠ উপস্থাপনের মধ্যে দিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করেছে, ভুল ইনফরমেশন দিয়েছে, কিন্তু সেগুলো তো আর বেশি দিন ধরে রাখা যায় না, কারণ এখন বাস্তব চিত্র ফুটে উঠছে। শুধু জয়শঙ্কর নয়, আপনি যদি আজকাল ওয়েস্টার্ন ব্লকের কান্ট্রিগুলোকেও দেখেন যারা তাকে অন্ধর মতো সমর্থন দিয়েছিল, তারাও কিন্তু তাদের গলার স্বর বদলিয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে তাদের কাছে একটি মিথ্যা নাটক মঞ্চায়নের স্ক্রিপ্ট তাদের দেওয়া হয়েছিল। এবং আপনি যদি জাতিসংঘের রিসেন্টলি যে একটা সাইট ওয়ার্কশপ হয়ে গেল, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আজকে দেখবেন কয়েকটি আন্তর্জাতিক সংগঠন তারা প্রেস রিলিজ করেছে, এবং সেখানে অ্যামনেস্টি সহ বড় বড় মানবাধিকার সংগঠন যারা এই জুলাই আগস্টে তাদের পক্ষে নিয়েছিল, ছাত্রদের পক্ষ নিয়েছিল, তারা সংবাদপত্রগুলো সেটা প্রকাশও করেছে। সুতরাং এই যে আজকে যে স্টেটমেন্ট, এবং আমি নিজে একটা ইভেন্টের সাথে জড়িত, সুইজারল্যান্ডে যেটা হয়েছে জাতিসংঘের, যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বক্তব্য রেখেছে, তারা যে স্টেটমেন্ট দিয়েছে, তারা যে প্রশ্ন রেখেছে, দ্যাট ইজ টোটালি তারা কনভিন্স যে পৃথিবীকে একটি বোকা বানিয়ে একটি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়েছে। সুতরাং এই দিন শেষ, দ্যাট ডে ইজ ওভার, মিথ্যার সময় শেষ, এখন মানুষের কাছে সত্য প্রকাশিত হয়েছে। এখন আমরা আশা করতে পারি যে মানুষ যদি রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে নামে, তবে ভুল ভাবে না, কোন রকম কোনো গুজব বা কোন রকম কোনো প্রোপাগান্ডার বশবর্তী না হয়ে ধীর স্থির ভাবে এবং খুব ক্যাটাগরিক্যালি আমাদেরকে আগাতে হবে। এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরও যদি যখন নেত্রীর পক্ষ থেকে যদি কোনো ডাক আসে, ঠিক তখনই যেন আমরা সক্রিয় থাকতে পারি, মাঠে নামতে পারি, তবে হয়তো এই দেশের এই যে দুঃসহ জীবন, 7 মাসের দুঃসহ জীবন এবং এই মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস, তার ইতিহাস পরিবর্তন হওয়ার সুযোগ আছে বলে মনে করি। প্রলয়দা, আপনি মানবাধিকার লঙ্ঘন দিয়ে এখন শেষ করলেন, আমি আপনার কাছে যাব একটি প্রশ্ন করতে মানবাধিকার লঙ্ঘন এবং এই বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে আপনারা যারা আমাকে ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি যে লাইভ আমি এখন করছি, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি, যারা আপনারা বাংলাদেশে এখন সকাল হয়েছে, আপনারা অপেক্ষা করছেন কি হচ্ছে, সকল কিছুই যেটা প্রলয়দাও বলেছেন, আপনারা কোনো ধরনের গুজবে কান কথায় ইয়ে দেবেন না, সজাগ থাকবেন। বাংলাদেশের পরিস্থিতি এখন কার নিয়ন্ত্রণে যাবে আমরা কিছু আজকে সময় সেটা বলে দেবে। আপনারা যারা আপনাদের কাছে উত্থাপন করছি, প্রলয়দা হলেন বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতি নিয়ে উনি অনেক লেখালেখি করেন, এবং উনি বাংলাদেশে একজন খুব পরিচিত টক শো ছিলেন, মেকার ছিলেন। এবং প্রলয়দার কাছে যদি আপনাদের কোনো এখন প্রশ্ন থাকে নিচে লিখে জানাতে পারেন, উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করার সময় আমি প্রলয়দার কাছে যাচ্ছি। আপনি তো নিজে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। তুলসী গাবার্ড কিন্তু তিনি উল্লেখ করেছিলেন নট অনলি মাইনরিটিজ হিন্দুজ, উনি উল্লেখ করেছেন খ্রিস্টান, এমনকি উনি ক্যাথলিকের কথা বলেছেন, তারপরে উনি বলেছেন জনসাধারণ অন্যান্য। আপনি কি কোনো তথ্য বা আপনি কি কিছু বলবেন কিনা যে বাংলাদেশে এই 5 তারিখ থেকে আগস্টের আজ পর্যন্ত কি ধরনের খ্রিস্টান কমিউনিটির উপর কি ধরনের কি হয়েছে যদি বলেন। খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসাবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রোটেস্ট্যান্ট চার্চের সাধারণ সম্পাদক হিসাবে এইটুকু দায়িত্ব নিয়ে বলবো। আমি দুঃখিত, আমি পরিচয়টুকু আপনাদেরকে জানিনি, উনি নিজে বলেন। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রায় 17টি চার্চে আক্রমণ হয়েছে। 17টি চার্চে। এটা কি বাংলাদেশের কোনো নিউজে এসেছে? হ্যাঁ, বাংলাদেশের নিউজে এই ফ্যাক্টস এন্ড ফিগার বা নাম সহ আসে না, কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে এই তথ্যগুলি আমরা সরবরাহ করেছি এবং ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে অনেক মানুষ। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় 50 জন শীর্ষ নেতার বিরুদ্ধে এই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে হত্যা মামলাগুলো, এই বানানো এই মিথ্যা হত্যা মামলাগুলো, প্রায় 50 জন শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজন গ্রেফতার হয়েছে, একজন জামিনে মুক্তি পেয়েছে, অ্যাংলিকান চার্চের একজন নেতা, কিন্তু এখনো একজন প্রোটেস্ট্যান্ট চার্চের, ব্যাপটিস্ট চার্চের নেতা, এখনো তিনি কারাগারের মধ্যে রয়েছে। এবং আমাদের মতো অনেক নেতাদের বললাম প্রায় 50 জনের মতো নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আই ডাউট যে তারা জীবনে কাউকে কোনোদিন একটা থাপ্পড় মেরেছে কিনা আমার জানা নাই, কারণ তার প্রত্যেকে আমি বাই নেমে চিনি, কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে
একটা ভয়েস, যে মাইনরিটি, যখনই আমরা চেষ্টা করতেছি যে মাইনরিটিতে আক্রমণ হচ্ছে, এবং আপনি জানেন বান্দরবনে কি হয়েছে 5ই আগস্টের পরে, আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি হয়েছে, আপনি জানেন যে আজ বিশপের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খ্রিস্টান মিশনারি স্কুল কয়েকটি সময়ের জন্য বন্ধ করে দেওয়া। দাদা, আপনার কাছে আমাদের একজন শ্রোতা জিজ্ঞেস করছেন যে পরিবর্তিত কোনো পরিস্থিতিতে যদি এমন হয় যে বাংলাদেশের ক্ষমতার কোনো পরিবর্তন ঘটে, তখন কে ইউনুসকে কি সেফ এক্সিট দিতে দেওয়া কি উচিত নয় এটা। আর আরেকটা বিষয় হলো যেটা নিয়ে আপনি বলছেন যে বাংলাদেশে এতগুলো খ্রিস্টান মিশনারি অথবা চার্চকে আক্রমণ করা হয়েছে, এসবগুলো কিন্তু আমি সাংবাদিক হিসেবেও কম জানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আন্তর্জাতিক খ্রিস্টান সম্প্রদায় আমেরিকাতে এবং রোম, আমি বলছি ভ্যাটিকান কি এই বিষয়গুলো জানে কিনা আপনি যদি বলেন, তাহলে আমাদের যারা শ্রোতা মন্ডলী তাদের আশ্বস্ত হবেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে অবগত কিনা। আমি আপনাকে আমি সেকেন্ড করি। আপনি জানেন যে যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সেকেন্ড টুইট এক্সটা করে এক্স হ্যান্ডেলে, সেখানে খুব স্পেসিফিক্যালি উনি বলেছেন যে বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে। এই এক্সটা কে করেছিলেন? প্রেসিডেন্ট ট্রাম্প করেছিলেন। নিশ্চয়ই ওনার গোয়েন্দা সংস্থা, ওনার সোর্স, এবং আমাদের দেশে যারা নির্যাতিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তার কাছে কোনোভাবে এই খবর পৌঁছেছে, অথবা তিনি সে জাস্টিফাই করেই তার মতো মানুষ এটা এক্স হ্যান্ডেলে টেক্সট আপলোড করেছেন যে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানরাও নিপীড়িত হচ্ছে। এট দ্য সেম টাইম আপনি যে কথা বললেন, তুলসী গাবার্ড নিজেও তিনি বলেছেন খ্রিস্টান এবং ক্যাথলিক দুইটা ডিনোমিনেশনকে তিনি নিশ্চিত করেছেন। এখন ওনার মতো একজন হাই প্রোফাইল সিকিউরিটি এক্সপার্ট তো আর তথ্যের ভিত্তির বাইরে কথা বলবে না। পাশাপাশি আমার কাছে কিন্তু ওনারা যে আমেরিকা বাংলাদেশের এই গভর্নমেন্ট মানে ইউনুস সরকার সাথে সাথে গভীর রাতে বলেছেন যে আমেরিকা মিথ্যা কথা বলে, এটারও কি কনসিকুয়েন্স হতে পারে প্লিজ? আমেরিকা মিথ্যা কথা বলার সময় তো আমরা দেখেছি, মিথ্যা কথা বলে টাকা পয়সা খরচ করে। এমনকি আপনি দেখেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এক ছাত্র উপদেষ্টা বলেছে যে আমাদের সঙ্গে শেষ 3 তারিখের পর থেকে আমেরিকান এম্বাসি এই সরকার পরিবর্তনের ব্যাপারে যোগাযোগ করছিল। পাস্ট টেন্স। কিন্তু ট্রাম্প মহোদয় বাংলাদেশ নিয়ে মিথ্যা কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বিশ্বাস করি না। উনি তথ্য এবং উপাত্তের ভিত্তিতে উনি ওনার এক্স হ্যান্ডেলে টেক্সট করেছে। পাশাপাশি আমার কাছে অনেকগুলো প্রেস রিলিজ আছে, অনেকগুলো তাদের অ্যানাউন্সমেন্ট আছে। ওয়েস্টার্ন খ্রিস্টান সলিডারিটি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস, ব্যাপটিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্স, তারা প্রত্যেকে তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে তারা কনসার্ন, তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা আন্তর্জাতিক মহলকে সাথে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানিয়েছেন যেন বাংলাদেশ সরকার খ্রিস্টানদের উপরে নিপীড়নের যে নতুন যে লক্ষণ, তাতে যেন তারা সক্রিয় হয়। সুতরাং এটা আজকে প্রমাণিত শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, ধর্মীয় ঘৃণা এবং ধর্মীয় হেট্রেটের কারণেও বাংলাদেশে অনেক জায়গায় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন হয়েছে। আমাদের আরেকজন প্রশ্ন করছেন সরাসরি আপনাকে, বাপ্পি ভাই। ওনার প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহ সার্জিসকে কেন এখনো সেনাবাহিনী আটক করে না? আমার মনে হয় এই প্রশ্নটা তেমন গুরুত্বপূর্ণ নাই। এসবগুলো বাংলাদেশের জন্য, আপনারা জানেন যে এই ধরনের টুকাই শ্রেণী নিয়ে আমি সাধারণত ওয়াশিংটন ডিসি থেকে কোনো ধরনের লাইভ করি না। আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি বাংলাদেশের এই মুহূর্তে, যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে মিটিং হবে, সেই মিটিং এ তারা কেন 3রা অগস্ট মিটিং তারা করেছিল এবং আজকে আবার তারা মিটিং করছে। আমার যে সংশয়, সেই সংশয়টুকু আমি প্রকাশ করি, ওনারা কি ওনাদের পিঠ রক্ষা করার জন্য? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে আমাদের যতটুকু জানা আছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের যে হিউম্যান রাইটস এর উপর, প্রেস ফ্রিডমের উপর, রিলিজিয়াস ফ্রিডমের উপর সার্বিক বিরোধী বলতে যারা এখন ক্ষমতায় আর আওয়ামী লীগের একচ্ছত্র আওয়ামী লীগের উপর যে আক্রমণ চালাচ্ছে, ডেভিল হান্ট, সমস্ত কিছু নিয়ে একটা বিরাট প্রেসারে রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমি আপনাকে একটি অভিযোগ করব সকলের পক্ষ থেকে, আপনাকে সবাই আওয়ামী লীগের হিসাবে চেনে, কিন্তু আপনি কিভাবে বলবেন যে এই যে ইউনুস সরকারের গত 7 মাস আর আপনাদের 10 বছর 15 বছর, একটু তুলনামূলক ভাবে যদি আমাদের দর্শকদের জন্য। না, আমার ধর্ম বিশ্বাসে আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি, কিন্তু আইডিওলজিক্যালি, রাজনৈতিক আইডিওলজিক্যালি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী। এবং আমি দায়িত্ব নিয়ে বলি, যদিও এই 5ই আগস্টের পরে আমার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমার যদি কোনোদিন কোনোভাবে কেউ প্রমাণ করতে পারে আমি শুধু ওই দিন নয়, কোনোদিন আমি লাঠি নিয়ে কাউকে পিটিয়েছি, আমার হোল লাইফ ট্র্যাকে যদি কোনো ছবি কেউ দেখাতে পারে, আমি আর রাজনীতি করবো না। তার মানে আমি তো নিজেই কনভিন্স, নিজেই বুঝছি যে আমি একটি মিথ্যা প্রপাগান্ডা এবং একটা রিলিজিয়াস এবং পলিটিক্যাল হেট্রেটের শিকার। সুতরাং এইটা তো চলতে পারে না। আমি আমার মতামতকে আমি স্বাধীনভাবে বলবো, প্রকাশ করবো, এবং প্রকাশ করতে গেলেই আমাকে হত্যা মামলা খেতে হবে, এই কালচারটা চলতে পারে না। আর যে কথা আপনি বলছেন কি হতে পারে, আপনি জানেন যে 3রা আগস্ট একটা এই একই ধরনের একটা সভা
তৎকালীন সময়ে সেনাবাহিনী প্রধান আহ্বান করেছিল এই অফিসারদের অ্যাড্রেসে, এবং সেখানে তিনি 5 তারিখের ব্যাপারে যখন সিদ্ধান্ত চেয়েছিলেন তখন তার জুনিয়র অফিসাররা বলেছিলেন যে আমরা আসলে এই নিরাপরাধ ছাত্রদের উপরে গুলি চালাতে পারবো না। ওই সময়ের কনটেক্সটে তাদের স্টেটমেন্ট। এখন তারা 6 মাস 7 মাসে তারা এত ত্যক্ত বিরক্ত, এত আশাহত হয়েছে যে এখন তাদের আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, এবং সেটিও তারা অফিসিয়ালি করতে চায়। উনি তো কিছুদিন আগে বললেন ফুল স্টপ, এটা আর কি ফুল স্টপ মানে ইট ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, বিয়ন্ড তার যে সহ্য ক্ষমতা, তার যে গ্রহণ করার ক্ষমতা এবং সার্বিক যে পরিস্থিতিটা সহ্য ক্ষমতার বাইরে, আউট অফ লিমিট, এবং ওর জন্য তিনি বলেছেন ফুল স্টপ। কিন্তু আজকের যে সভা, এই সভায় মনে হয় তারা একটি নীতিগত এবং একটা কালেকটিভ ডিসিশন নিতে চায় যে তাদের আসলে কি করা উচিত, কারণ এখন কিন্তু আপনি আমি টার্গেট নয়, এখন তাদেরকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে তারা নিজেদের বাঁচাতে কি ভূমিকা নেবেন আসুন আমরা দেখি। অবশ্যই, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি দস্তগীর জাহাঙ্গীর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ওয়াশিংটন ডিসি থেকে। আমাদের খুব পরিচিত, আপনাদের সকলের খুব পরিচিত প্রলয়দার সাথে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। ওয়াশিংটন ডিসিতে যে সকল বিভাগ সমূহের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করার, আমরা সেসবগুলো করে যাচ্ছি, এবং যে কোনো পরিবর্তন, যে কোনো আপডেট আমরা আবারও, আমি দস্তগীর জাহাঙ্গীর, প্রলয়দা যদি সাথে থাকেন তো আমরা আবারও লাইভে আসবো, এবং আমাদের সাথে থাকুন, আমাদেরকে প্রশ্ন পাঠান। আপনারা নিজে নিরাপদে থাকুন, কোন ধরনের গুজবে কান দিবেন না, প্রস্তুত থাকুন, এটাই শেষ কথা। প্রলয়দা, আপনি শেষ কথা বলে আমরা রাখবো। ধৈর্য ধরে আমাদের নেত্রী শেখ হাসিনার চূড়ান্ত আহ্বানের জন্য অপেক্ষা করুন। এমন কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটি আমাদের নিশ্চিত বিজয়কে বিলম্বিত করতে পারে। বিজয় আমাদের নিশ্চিত, তবে আমাদের স্ট্র্যাটেজিক হতে হবে, কৌশলী হতে হবে, এবং আমাদেরকে ঠান্ডা মাথায় আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন এবং কর্মসূচি প্রণয়ন করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও দেখা হবে। এতক্ষণ আমি ছিলাম দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ডিসি থেকে। ভালো থাকবেন। খুদা হাফিজ।